সকাল থেকে শোরগোল। কারা যেন একটি দেবী মূর্তি বসিয়ে রেখে গেছে তার বাড়ির উঠোনে। মাথায় আগুন জ্বলে ওঠে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের। তিনি নাস্তিক, এসব মাটির পুতুলের পুজো আচ্চাকে তোয়াক্কা করেন না। তাই বুঝি তার সঙ্গে এই রগর? কোথা থেকে জোগাড় করে আনলেন একটি কুঠার। প্রতিটি কোপে খণ্ড বিখণ্ড করতে লাগলেন মূর্তির হাত, পা, ধর, মাথা। অন্তর্মহলে হুলুস্থুল, রব, কান্নাকাটি। কি অভিশাপ ডেকে আনছেন গিরিশ এই বাড়িতে? কিন্তু তার সেদিকে ভ্রুক্ষেপ নেই। কুঠারের কাজ ফুরোলে মূর্তির ভাঙাচোরা টুকরোগুলো নিয়ে একটি গাছের নিচে তাদের গোড় দিয়ে তবে তিনি শান্ত হলেন। ঘটনাটির বাহ্যিক আলোড়নে হারিয়ে না গিয়ে যদি আরো একটি গভীরে জানা যায় গিরিশচন্দ্র ঘোষের জীবন, দেখা যাবে দেবী মূর্তি উপলক্ষ মাত্র। গিরিশ ঘোষ কুঠারের প্রতিটি আঘাত করেছিলেন তার নিজ ভাগ্যকে লক্ষ্য করে। আশ্চর্য এক বৈপরীত্য সেই জীবনে। একদিকে তৎকালীন বাংলার অন্যতম নাট্য ব্যক্তিত্ব রূপে খ্যাতির বৈভব, সম্মান সবই লোকজীবনে ততদিনে লাভ করেছেন গিরিশচন্দ্র। অন্যদিকে ক্রমাগত ছিন্ন ভিন্ন হয়ে চলেছে তার ব্যক্তিগত পরিসর। বাইরের উন্মত্ত ভোগের অন্তরালে তাকে তাড়া করে বেড়াচ্ছে মৃত্যু, সেই শৈশব থেকে। জীবনে 30-এর কোটা ছোঁয়ার আগেই গিরিশচন্দ্র 12টি ঘনিষ্ঠ মৃত্যু দেখেছিলেন। তাকে একাকী সঙ্গীহীন করে চলে যাবার সেই দলে ছিলেন তার বাবা মা, 4 ভাই, 3 বোন, 2 সন্তান এবং প্রথমা স্ত্রী। প্রখর দাবদাহে পুড়তে পুড়তে গিরিশের মনে প্রশ্ন এসেছিল, পরম কল্যাণময় যে ঈশ্বরের কথা মানুষ বলে, যিনি উচ্চ নীচ ভেদ করেন না, সমদৃষ্টিতে দেখেন সকলকে, এ তার কেমন কল্যাণ? এত তাকে পূজা করা, এত বিশ্বাস, সেসবের প্রতিদান এই অকারণ অক্লান্ত মৃত্যু মিছিল? আপনজনের সঙ্গ থেকে বঞ্চিত করে সেই ঈশ্বর যেন নিজ স্পর্শ থেকেও দূরে ঠেলে দিচ্ছিলেন গিরিশচন্দ্রকে। যুক্তির প্রসার সাজিয়ে নয়, চরম অভিমানে ও রাগে গিরিশচন্দ্র ঘোষ ত্যাগ করেছিলেন শুভ সম্ভাবনার প্রতি নিজ বিশ্বাসকে। কুসঙ্গ ও মদ্যপানে আসক্ত হয়ে চরম দুর্মুখ পরিচয়ে ভেসে যাওয়া ছাড়া আর কি বা প্রতিশোধের পথ ছিল এই স্নেহভিক্ষু মানুষটির কাছে? কিন্তু সবটাই কি স্বেচ্ছায় ভেসে যাওয়া? আসলে গিরিশচন্দ্রের মনের গভীরে কোথাও কি ছিল প্রাণপণ এক ব্যাকুলতা, যে কোনো উপায়ে একটি আশ্রয়কে আঁকড়ে ধরার? জীবনের এমন এক মুহূর্তে তাকে স্পর্শ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। 1844 সাল। বাঙালির থিয়েটারের ইতিহাসে 2টি যুগান্তকারী ঘটনা ঘটে গেল। রাজা রাধাকান্ত দেবের পৃষ্ঠপোষকতায় শোভাবাজার রাজবাড়িতে 2টি ইংরেজি নাটক অভিনীত হলো এবং সেই বছরেই 28শে ফেব্রুয়ারি বাগবাজারের বোসপাড়ায় নীলকমল ঘোষ ও রায়মণি দেবীর পুত্র গিরিশচন্দ্রের জন্ম। সম্ভ্রান্তজাত নীলকমল পেশায় ছিলেন প্রসিদ্ধ বুক কিপার, মেধার আকর। ঘোষেদের সংসারে 6 কন্যা। গিরিশ তাদের দ্বিতীয় পুত্র, 8ম গর্ভের সন্তান। তবু সে কাছে এলেই রায়মণি দেবী দূর দূর করে তাড়াতেন, কারণ প্রথম পুত্র সন্তান নিত্যগোপালের সদ্য যুবাবস্থায় মৃত্যু। তিনি বলতেন, এটি 8ম গর্ভের ছেলে, পাছে আমার দৃষ্টিতে কোনো অমঙ্গল হয়, তাই আমি মা হয়ে একে কাছে আসতে দিতুম না। কিন্তু মায়ের অনাদর শিশু গিরিশের মর্মে শেলের আঘাত এনেছিল। তাদের সংসারে শোকতাপ ছিল নিত্যসঙ্গী। দাদার মৃত্যু গোটা বাড়ি অন্ধকার করে রেখেছিল। তার রেশ থাকতেই মৃতা কন্যা প্রসব করে রায়মণি দেবীও বিদায় নিলেন। দূরদর্শী নীলকমল সময়ের আয়নায় নিজের ভগ্ন স্বাস্থ্য দেখে সতর্ক হলেন। গঙ্গায় নিজের ছেলে মেয়েদের নিয়ে নৌকো ভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ ঝড়। তখন হেয়ার স্কুলের শিক্ষক মহলে গিরিশের গুণগানে বাবা তার প্রতি বিশেষ সদয়। গিরিশ প্রিয়তম পিতার হাতখানি চেপে ধরল। ঝড় থামলে অপরিচিত স্বরে নীলকমল বাবু বললেন,
যদি নৌকো ডুবতো আমি হাত ছাড়িয়ে নিতুম, যেমন করে পারি নিজেকেই বাঁচাতুম। সেদিন বাবার দেওয়া তেতো ওষুধ গিলে কেঁদে ভাসিয়েছিল ছোট্ট গিরিশ। ওইটুকু বয়সে বুঝেছিল ব্যথা তার ছায়া সঙ্গী। আশঙ্কা সত্যি করে 14 বছর বয়সে বাবাকে হারালো। বোনেদের মৃত্যুও দেখতে হলো। মা ছেলের এই কান্না ভেজা সম্পর্ক, পিতার প্রতি আকুল দরদ, ছেলেবেলার বিরহ স্মৃতি পরবর্তীতে সজল করেছে নাট্যাচার্যের কালি ও কলম। তখনও সমন বারবার নিয়ে গিয়েছে তার আপনজনদের। আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এই অমর সংলাপ তাঁর শোকসন্তপ্ত লেখনীরই দীর্ঘ নিঃশ্বাস। বাবা গত হলে গিরিশচন্দ্র এন্ট্রেন্সে ফেল করলেন, পড়াশোনার পাঠ চুকিয়ে দিলেন, আর ভাইয়ের মতি ফেরাতে দিদি তার বিয়ে দিলেন শ্যামপুকুরের নবীনচন্দ্র দেব সরকারের মেয়ে প্রমোদিনীর সঙ্গে। গিরিশ তখন 15, পাড়ার পরোপকারী অথচ বকাঠে দলের নেতা। উশৃঙ্খলতার ভয় পেয়ে শ্বশুরমশাই তাকে সাহেবী কোম্পানিতে বুককিপারের শিক্ষানবিশী চাকরি জুটিয়ে দিলেন। সে কাজ পলকে করেন গিরিশচন্দ্র। সঙ্গে আগ্রহ ইংরাজি সাহিত্যে এবং আসক্তির নেশা ভাঙে। সেই গোলাপে কণ্টক উঠিবার দিনগুলিতে বঙ্গরঙ্গালয়েও ভোর হয়। রুশ পর্যটক লেবেডেভ প্রথমবার বাঙালি থিয়েটার দেখিয়েছিলেন 1795-96 সালে। তখনই টিকিট কেটে থিয়েটার দেখার সূচনা। কিন্তু তারপরেই নাটক ঢুকে পড়েছিল বড়লোকের বাড়িতে। সেই শখের থিয়েটারে যখন অভিজাতরা মজে, তখন সাধারণ বাঙালির বিনোদন বলতে ছিল যাত্রা, পাঁচালী, আখড়াই, হাপ আখড়াই, কাঠগান। আর বিদ্যালয়ের ছাত্রদের মহা উৎসাহ শেক্সপিয়ারের নাটকগুলি অভিনয়ে। বাংলা থিয়েটারে পেশাদারি পর্যায়ে শুরু হতে দেখা দিল বেশ কিছু নাট্যদল। গিরিশ তার প্রায় 40 বছরের কর্মজীবনে অন্তত 16 বার নাটকের দল বদলেছেন। কখনো গ্রেট ন্যাশনাল, কখনো এমারেল্ড, কখনো মিনার্ভা, কখনো ক্লাসিক বা কোহিনূর। তার উদ্যোগে স্টার থিয়েটার তৈরি হয়েছে, নিজের বাড়িও পেয়েছে। শোনা যায় স্টার থিয়েটারের প্রথম প্রহরে তিনি এমারেল্ড থিয়েটারের কর্মচারী। কথিত আছে নতুন থিয়েটারের ভিত শক্ত করতে বেনামে ছদ্মবেশে মাথায় ঘোমটা টেনে এক গুদাম ঘরে বসে লিখে দিয়েছিলেন নসিরাম। স্টারের জন্য অকাতরে দিয়ে দিয়েছিলেন নিজের বোনাসের টাকাটুকুও। কলকাতার ন্যাশনাল থিয়েটারকে এনে দিয়েছিলেন বিনোদিনী নামের আনকোরা প্রতিভা। অর্থাৎ তার এ মঞ্চ সে মঞ্চ যাতায়াতে লাভবান হয়েছে বাংলা থিয়েটার। অথচ উপচে পড়েছে গিরিশের বেদনা ও কলঙ্ক ভার। তাকে বুঝে ফেলা বড় শক্ত কাজ। তিনি যে নানা রঙের আধার, প্রথমে অভিনেতা, তারপর মঞ্চাধ্যক্ষ অর্থাৎ পরিচালক, এবং তারপরে নাট্যকার, একই সঙ্গে কবিবর, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, সম্পাদক। কিন্তু তার নাট্যকার পরিচিতির হিমালয়ে বহু সত্তা ঢাকা পড়ে গিয়েছে। অভিনয় শিল্পী গিরিশচন্দ্রের মহত্তম চরিত্রগুলি যারা দেখেছেন, তারা জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারেননি। তিনি স্টেজের সঙ্গে অন্য জগতের যোগ স্থাপন করে ফেলতেন। ডেভিড গ্যারিক সহ পৃথিবীর তাবর নটদের মধ্যে এই মঞ্চ পার হয়ে যাওয়া ব্যক্তিত্বের বিচ্ছুরণ দেখা যায়। গিরিশচন্দ্রের সব কীর্তি একদিকে, আর অন্যদিকে তার ম্যাকবেথ অনুবাদ। উজ্জ্বলতম সাহিত্য রত্ন অল্প বয়সে ম্যাকবেথ অনুবাদ করেছিলেন সুঠাম পদ্যে। তা মনোহর হয়েছিল, কিন্তু রত্নাকর গিরিশের ম্যাকবেথ হয়তো স্বয়ং শেক্সপিয়ারকেও ছাপিয়ে গিয়েছিল। বহু পণ্ডিত সিদ্ধান্ত করেছিলেন ম্যাকবেথের অনুবাদ যদি বা সম্ভব, ডাইনিদের ভাষার ধাত রক্ষা কখনোই সম্ভব নয়। গিরিশচন্দ্র চ্যালেঞ্জটা নিলেন। তিনি শেক্সপিয়ারের জটিল বাগধারা বজায় রেখে বাংলার নিজস্ব আমেজ জুড়তে নতুন ধাঁচের বাক্য সৃষ্টি করলেন। ভাষার ব্যঞ্জনার সঙ্গে মাথায় রাখলেন দৃশ্যের আবহ, অভিনেতাদের চলাচল।
কিন্তু এই রুদ্ররুধির বিলেতি নাটকে দর্শক গলল না। ক্ষুব্ধ গিরিশ বলতে বাধ্য হলেন, নাটক দেখিবার যোগ্যতা লাভে ইহাদের এখনো বহু বৎসর লাগিবে। পেশাদার থিয়েটার প্রতিষ্ঠানে আমার যে আপত্তি ছিল, ইহাও তাহার একটা কারণ। যেদিন গিরিশচন্দ্রের নাটক দেখতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এলেন এবং বিনোদিনীর মাথায় হাত রেখে বললেন, চৈতন্য হোক, সেদিন বুঝি উচ্চাঙ্গদের নাট্যবিরোধিতার বিষদ্বারটাই ভেঙে গেল। তখন 22 বোতল জীবনের গরল পান করে গিরিশ আরক্ত চোখে গঙ্গার ধারে পাহাড়ি পিলুতে খ্যামটা ধরেন। বারবনিতার দুয়ারও বেহেড মাতাল লোকটার সামনে বন্ধ হয়ে যায়। গিরিশ ডিকটেশন দিতে দিতে অস্ফুটে বলেন, সবাই অনুগামী, সহগামী কোথা? আর তার সেক্রেটারি ধরতে না পেরে প্রশ্ন করলে তিনি খিচিয়ে ওঠেন, দিলে তো চিন্তা ভেঙে। সেই অশান্ত দিনে পরমহংসদেব তার সমস্ত যন্ত্রণায় মায়ের আঁচল বিছিয়ে দিলেন। তার শিশুপুত্র মৃত্যু পথযাত্রী, তাকে নিয়ে বায়ু পরিবর্তনে গিয়েছেন বলে গিরিশেরই কৃচ্ছজাত স্টার থিয়েটার তাকে বরখাস্ত করল। নাট্য সম্রাট রকের ধুলোয় বসে থাকেন, আর তার জ্বালার চোখে চোখ পড়ে প্রাণের ঠাকুরের। বিদ্যুৎ ঝাপট মারে। গিরিশ গালি দেন, ঠাকুর হাসেন। গিরিশ ঢের রাতে মন্দিরে চলে আসেন, দক্ষিণেশ্বর মন্দিরে। তার কাতর ডাকে বেরিয়ে ঠাকুর বলেন, মদ খেয়েছিস তো কি? আমিও মদ খেয়েছি। সুরাপান করি না আমি, সুধা খাই, জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গিরিশের হাত ধরে ঠাকুরের ভাবোন্মাদ নাচে মা কালীর ত্রিনেত্র খুলে যায়, লোকে ছিছি করে। সাহিত্যক্ষেত্রে গিরিশচন্দ্র ঘোষ তখন পৌরাণিক নাটক রচনায় লিপ্ত। একটির পর একটি নাটকের সাফল্য লাভের পর 1884 সালের আগস্ট মাসের এক শুভ মুহূর্তে তার চৈতন্যলীলা অভিনীত হয়ে নবীন বঙ্গকে পুরাতনের অবিস্মরণীয় আস্বাদ প্রদান পূর্বক তাকে প্রকৃতস্থ করেছিল। এই নাটক অযাচিতভাবে গিরিশচন্দ্র ঘোষের কাছাকাছি নিয়ে এলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে। এই নাটকের সুখ্যাতি শুনে 1884 সালের 21শে সেপ্টেম্বর ভক্তগণ সহ ঠাকুর এলেন এই নাটক দেখতে। সংবাদ পেয়ে গিরিশবাবু অভ্যর্থনার জন্য অগ্রসর হলে ঠাকুর তাকে দেখতে পেয়ে প্রথম নমস্কার করলেন। গিরিশবাবু প্রতি নমস্কার করলে ঠাকুর আবার নমস্কার করলেন। এইভাবে কয়েকবার চললে গিরিশচন্দ্র দেখলেন ঠাকুরের ভাগে একটি নমস্কার অধিক থেকে যাচ্ছে। গিরিশচন্দ্র পরে বলেছিলেন, রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশীধ্বনিতে, রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম অস্ত্রে। তিনি প্রণাম মন্ত্রে পরাজিত হয়ে মনে মনে শেষ নমস্কার জানালেন। ঠাকুরকে নিয়ে গিয়ে ওপরে বসালেন এই নাটক দেখাতে। এটি অবশ্য গিরিশচন্দ্রের সঙ্গে ঠাকুরের প্রথম দর্শন নয়। প্রথম দর্শন হয়েছিল বসুপাড়ায় দীননাথ বসুর বাড়িতে। ইন্ডিয়ান মিরর পত্রিকাতে দক্ষিণেশ্বরের পরমহংসের কথা পড়েছিলেন তিনি। এই পত্রিকা পড়ে তার মনে হলো, ব্রাহ্মরা কি আবার এক পরমহংস খাড়া করিয়াছে? যাহা হোক, তিনি এসেছেন শুনে গিরিশচন্দ্র গেলেন এবং সন্ধ্যা যখন হচ্ছে তখন একজন এসে প্রদীপ জেলে ঠাকুরের সামনে রাখলে ঠাকুর জিজ্ঞেস করলেন, সন্ধ্যা হয়েছে? একথা শুনে গিরিশচন্দ্র ভাবলেন, ঢং দেখো, সম্মুখে সেজ জ্বলছে, তবু ইনি বুঝতে পারছেন না যে সন্ধে হয়েছে কি হয়নি। দ্বিতীয় দর্শন বলরাম বসুর বাড়িতে। সেখানে নিমন্ত্রিত হয়ে গিরিশচন্দ্র গিয়েছেন। ধারণা ছিল যোগী ও পরমহংসেরা কারোর সঙ্গে কথা বলেন না এবং কাউকে নমস্কার করেন না, তবে কেউ সাধ্য সাধনা করলে পদসেবা করতে দেন। কিন্তু এই পরমহংস ঠিক এর বিপরীত। তিনি সাগ্রহে বন্ধুভাবে কথা বলেন, আবার দীনভাবে ভূমি স্পর্শ করে প্রণাম করেন। তৃতীয় দর্শন নাটক দেখার দিন।
চতুর্থ দর্শনটি অভিনব। তিনি রকে বসে আছেন। সেই সময় বলরাম মন্দিরে যাচ্ছিলেন ঠাকুর। দুজনের মধ্যে চোখ চাওয়াচাই হয়েছে। গিরিশচন্দ্র নমস্কার করলেন। জনৈক ভক্ত গিরিশচন্দ্রকে জানালেন পরমহংসদেব ডাকছেন। তিনি ঢুকতেই ঠাকুর গিরিশকে বললেন, বাবু আমি ভালো আছি, বাবু আমি ভালো আছি। না না, ঢং নয়, ঢং নয়। অবাক হয়ে গেলেন গিরিশচন্দ্র। তারপর গিরিশচন্দ্র আলাপ শুরু করলেন। ঠাকুর বললেন, গুরু কি জানো? যেমন ঘটক। তোমার গুরু হয়ে গিয়েছে। মন্ত্র কি? মন্ত্র হলো ঈশ্বরের নাম। আরো কিছু কথাবার্তার পর গিরিশচন্দ্র অনুভব করলেন যেন তার দম্ভের বাঁধ ভেঙে পড়েছে। অবশেষে একদিন এই দেহ মানবের কাছেই তার মস্তক নামাতেই হবে। পঞ্চম দর্শনকালেও সেই ভগ্ন দম্ভের কাঠামো দাঁড়িয়ে আছে। ঠাকুর নাটক দেখতে এসেছেন। গিরিশচন্দ্র বললেন, ভালো বক্সে লইয়া গিয়া বসান। দেবেন মজুমদার যখন বললেন, আপনি অভ্যর্থনা করে নিয়ে আসবেন না, তখন গিরিশচন্দ্র বললেন, আমি না গেলে তিনি আর গাড়ি থেকে নামতে পারবেন না। কিন্তু গেলেন ঠিকই। সেদিন সামনে দাঁড়িয়ে ঠাকুরের ওই মুখ দর্শন করে তার পাষাণ হৃদয়ও গলে গেল। ঠাকুর বলেছিলেন, তোমার মনে বাঁক আছে। ইনি মনের ভাব বুঝতে পেরেছেন দেখে অবাক হয়ে গিরিশচন্দ্র জিজ্ঞেস করলেন, বাঁক যায় কিসে? ঠাকুর বললেন, বিশ্বাসে। ষষ্ঠ দর্শন হলো মধুরায়ের গলিতে শ্রীরামচন্দ্র দত্তের বাড়িতে। সেদিন গিরিশবাবু একটা চিরকুট পেলেন পরমহংসদেব আসছেন। তিনি গেলেন এবং দেখলেন যে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন। কীর্তনের শেষে গিরিশচন্দ্র ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আমার মনের বাঁক যাবে তো? ঠাকুর বললেন, যাবে, ঠিক যাবে। একদিন ঠাকুর অভিনয় দেখতে গেলে অপ্রকৃতস্থ গিরিশচন্দ্র ঠাকুরকে বললেন বর দিতে। কি বর? না, তুমি আমার ছেলে হবে বলো। ঠাকুর জানালেন যে তার বাবা ছিলেন শুদ্ধ সত্য ব্রাহ্মণ, তিনি কেন গিরিশের ছেলে হতে যাবেন? গিরিশচন্দ্র ক্ষুব্ধ হয়ে অনেক গালাগালি করলেন। পরের দিন দক্ষিণেশ্বরে রামচন্দ্র দত্ত আসার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, রাম তুমি কি বলো? রামবাবু উত্তর দিলেন, দেখুন, কালীয় সাপ যেমন শ্রীকৃষ্ণকে বলেছিল, প্রভু আমায় বিষ দিয়েছেন, আমি অমৃত পাবো কোথায়? গিরিশবাবুরও সেই দশা, তিনি অমৃত পাবেন কোথায়? রামবাবুর কথা শুনে ঠাকুর বললেন, তবে চলো রাম, তোমার গাড়িতে একবার সেখানে যাই। গিরিশচন্দ্র নিজেকে অপরাধী মনে করে আহার ত্যাগ করেছেন। ঠাকুরকে দেখে তার পায়ের তলায় লুটিয়ে পড়লেন। বললেন, আজ তুমি যদি না আসতে ঠাকুর, তাহলে বুঝতাম তুমি এখনো নিন্দাস্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি। তোমার পরমহংস নামে অধিকার আসেনি। আজ বুঝেছি তুমি সেই। আর আমায় ফাঁকি দিতে পারবে না। এবার আমি আর তোমায় ছাড়ছি না। বলো, তুমি আমার ভার নেবে, আমায় উদ্ধার করবে? কয়েকবার যাতায়াতের পর গিরিশচন্দ্র ঠাকুরকে আত্মসমর্পণ করে বসলেন। বললেন, এখন থেকে আমি কি করব? ঠাকুর উত্তর দিলেন, যা করছো তাই করে যাও। এদিক ওদিক দুদিক রেখেই চলো, তবে সকাল বিকেল তার স্মরণ মননটা চাই। গিরিশচন্দ্র এসব কিছুই পারবেন না শুনে ঠাকুর তাঁর বকলমা নিলেন। কাশীপুরে 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু উৎসবের দিন ঠাকুর গিরিশচন্দ্রকে দেখে বলেছিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও, তুমি কি দেখেছ বুঝেছ? তখন গিরিশচন্দ্র কিছুমাত্র না ভেবে বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি? তবে রামকৃষ্ণ স্পর্শের প্রসারে সম্ভবত সাহিত্যিক ও নাট্যকার রূপেই লোকশিক্ষক গিরিশচন্দ্র সবচেয়ে দীর্ঘমেয়াদী ছাপ রেখেছেন। তার কলমের এক একটি ঋজু পংক্তি, নাটকের এক একটি বিষয় দেশ কাল অতিক্রম করে এখনো দাঁড়িয়ে আছে ঔচিত্য ও সত্যের সমর্থনে।
মূল্যবোধের অবক্ষয়, অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত প্রতিবাদ, সমানাধিকারের কথা উচ্চারিত হয় গৃহলক্ষ্মী নাটকে বা বড় বউ গল্পে। বলিদান নাটকে এক দরিদ্র পিতা ও তার 3 অনুরা কন্যার কাহিনীতে পণ প্রথার পর্দা ফাঁস করেছেন গিরিশচন্দ্র, যে প্রথা আজকের আধুনিক সমাজেও বুক চিতিয়ে বিরাজমান। সেই সময় তার বিরুদ্ধে শোনা যায় এক চরিত্রের সংলাপ: আমাদের সমাজের এক অদ্ভুত কীর্তি, জগতে এক নতুন রহস্য, বাংলায় কন্যা সম্প্রদান নয়, বলিদান। রামকৃষ্ণদেবের প্রবাদ প্রতিম যার পেটে যা সয় উপমাটির সার্থক ব্যাখ্যা খুঁজে পাই গিরিশচন্দ্রের সমাজ সংস্কার প্রবন্ধে। দেশ কাল পাত্র বুঝিয়া সমাজ সংস্কার করা উচিত, দাপরের নিয়ম কলিতে নাই। বোকা ভক্তির প্রসারে নয়, শিক্ষা ও যুক্তি তর্ক দিয়ে সবকিছু গ্রহণ করার অপরিসীম গুরুত্বে জোর দিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। সেই শিক্ষাকেই কেন্দ্রে রেখে সমাজে নারী জাগরণের উদ্দেশ্যে গিরিশচন্দ্র ঘোষ লিখছেন স্ত্রী শিক্ষা প্রবন্ধটি। স্পষ্ট ভাষায় বলছেন, যে বঙ্গমহিলা বিদ্যাবতী হন, দুর্ভাগ্যবশত সমাজ তাহাকে অশেষ দোষের আধার বিবেচনা করেন। সমাজের মধ্যে স্ত্রী শিক্ষা বিড়ম্বনা। আশ্চর্য, শিক্ষা শিক্ষাই, শিক্ষা কখনো বিড়ম্বনা হয় না, শিক্ষার অভাবই বিড়ম্বনা। ওদিকে পাড়াময় লোকে রাষ্ট্র করল, গিরিশের বকল মানিলেন ঠাকুর, সঙ্গে তার পাপের হলাহল, তাই তো তাকে কর্কট দংশালো। হায় ভাগ্য! 2 মহাজাগতিক তারার আকর্ষণ বিকর্ষণের তেজস্ক্রিয়তা কি এমন ভোতা যুক্তিতে মেপে ফেলা যায়? সে দাড়িপাল্লায় তো শুধু সংসারের পেঁয়াজ রসুন ওঠে। তাই কেউ বলে না অচ্ছুত কন্যাদের কতখানি সম্মানে প্রতিষ্ঠা করেছিলেন বাগবাজারের গিরিশ ঘোষ। তিনি মনে প্রাণে এক শ্রেণীহীন সমাজের কথা ভাবতেন, যেখানে মানুষ অনায়াসে এদের সঙ্গে মিশতে পারবেন, কিন্তু লোকে শুধু কুৎসিত ইঙ্গিত করে। 1912 সালের 8ই ফেব্রুয়ারি হাঁপানি ক্লিষ্ট গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ লোকে বিলীন হলেন। গিরিশচন্দ্র ঘোষের দর্শনের প্রতিটি বিন্দুতে বিন্দুতে ধ্বনিত হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিবজ্ঞানে জীব প্রেম এবং সেবার মন্ত্র। জাত কুল ধর্ম কিছুই তাকে বশ করতে পারে না। বাইরে থেকে চাপিয়ে দিয়ে নয়, সঠিক সময়ে সঠিক স্থানে স্পর্শ করে এই ভাবগুলি মানুষের মনে জাগিয়ে তুলতেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। গিরিশচন্দ্র তার সুযোগ্য শিষ্যরূপে সেই কাজটি নিবিষ্টভাবে করে গেছেন। তাই তাদের অবর্তমানে ভাবগুলি হারিয়ে যাওয়া বা বিনষ্ট হওয়ার ভয় নেই। তারা জলবিন্দুর মতন ছড়িয়ে আছে তাদের কথায় ও জীবন গাথায়, আর বীজ আকারে সুপ্ত হয়ে আছে আমাদেরই মধ্যে। সেই বীজ যখন সন্ধান পাবে জলের, অঙ্কুর ফুটবে, শ্যামলিমায় আবার ঢাকবে আগামী। মাটি যতই রুক্ষ হোক, তখন মহিরুহ অসম্ভব নয়। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গৃহী ভক্ত গিরিশচন্দ্র ঘোষের কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।